আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি। কেমন আছেন আপনারা সবাই? সকলকে জানাই নতুন আরেকটি ব্লগ দেখার জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা। আজকের ব্লগটি শুরু করেছি আমি সকালবেলা থেকে, তো সকালে নাস্তা রেডি করে নিচ্ছি। সকাল সকাল চাল ভিজিয়ে দিয়েছিলাম, তো একটু বাসি ভাত ছিল, তো বাসি ভাত আর চাল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আজকে সকালে যে নাস্তাটা খাবো ওটার জন্য চালের আটা লাগবে। বাসায় সেই পরিমাণ চালের আটা ছিল না, যার কারণে আমি সকালবেলা চাল ভিজিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে বাসি ভাত একটু ছিল, ওটা পেস্ট করে নিয়েছি। আর এখন একটা ডিম দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, তার সঙ্গে ধনেপাতা আর সামান্য লবণ। ওইদিকে ওভেনের মধ্যে আমি খেজুরের গুড় সামান্য একটু পানি দিয়ে 2 মিনিটের মতো দিয়েছি। আর আমার এই গলাটা হয়ে গিয়েছে, কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে রেস্টের জন্য রেখে দেব। এতক্ষণ ধরে যেই গলাটা আমি বানালাম সেটা দিয়ে বানিয়ে নিচ্ছি চিতই পিঠা। তো অলরেডি অনেক কয়েকটা বানিয়ে নিয়েছি। বাবা আর আমার বর ওরা টেবিলে খাবার খাচ্ছে। প্রত্যেকটা পিঠাই একদম জালি জালি হয়েছে আর ফুলকো ফুলকো, ব্যাক সাইডটা ক্রাঞ্চি আর উপরে সফট। বাবা আর আমার বর দুজনেই খেয়ে নিয়েছে, বাকি যে কয়েকটা হবে আমি এখন তুলে নেব। আজকে আমার বরের একটু লেট হয়ে গিয়েছে। সকালবেলা তুর্যকে স্কুলে দেওয়ার পরে সে গিয়েছিল বাজারে, কিছু বাজার করে নিয়ে আসতে তার অনেক লেট হয়ে গিয়েছে, তো আমার বর চলে গেল। আমি যেহেতু নাস্তা করিনি, তো এখানেই আমি পিঠা তুলতে তুলতেই নাস্তাটা করে নেব। তো এই পিঠাটা আমার এরকম করে নরম গুড় দিয়ে খেতে ভালো লাগে। এটা কিন্তু খেজুরের গুড়, গত বছরের কেনা ছিল ফ্রিজে। আমি বাস একটু পানি দিয়ে ওভেনে গরম করে নিয়েছি। আগামীকালকে বাসায় মেহমান আসবে, যার কারণে একটু বাজার করা হয়েছে। আর মেহমান আসার আগের দিন আমি কিভাবে কিছুটা কাজ এগিয়ে রাখি সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। তো আমার বিশ্বাস কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে, এজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকবেন। ওকে, সব পিঠা বানানো হয়ে গিয়েছে। তুর্য আসলে ওকে শুধু একটু গরম করে দেব ওভেনে। আর এদিকে আমার বড় যে রসুন ছিলে রেখেছিল সেই রসুনগুলো আমি পেস্ট করে নিচ্ছি। কালকে যেহেতু বেশ পরিমাণে রান্না করা হবে, যার কারণে আমি বেশ পরিমাণে রসুন পেস্ট করে নিয়েছি। আদা পেস্ট করা আছে ডিপ ফ্রিজে, ওটা বের করে নেব। তো রসুন পেস্টের মধ্যে আমি সরিষা তেল দিয়ে ভালো করে মেখে তারপরে ফ্রিজে রাখবো। সবসময় আমি তাই করি, যেহেতু বেশ পরিমাণে একসঙ্গে পেস্ট করা হয়, তো আমি সরিষা তেল দিয়ে মেখে তারপর ফ্রিজে রাখি, ডিপ ফ্রিজে রাখি। এভাবে যদি রেখে দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা ঠিক থাকে। তো আমি এখন বক্সের মধ্যে রসুন পেস্টগুলো তুলে নেব। আর গত ব্লগে রেহেনা হাওলাদার কমেন্ট করেছিল, ওনার কমেন্টটা ছিল এরকম যে তোমার মেয়ের হাতের চুড়িগুলো দেখে খুব ভালো লাগলো। তো আপু, প্রথমত বলি এটা আমার মেয়ের হাত না, এটা আমার হাত। আর এই চুড়িগুলো বানিয়ে নিয়ে এসেছিল আমার কাজিন। তুমি হয়তো ভিডিওটা দেখোনি, যার কারণে এরকম কমেন্ট করেছো। আচ্ছা, আমি তো কাউকে কখনো জোর জবরদস্তি করে ভিডিও দেখতে বলি না। যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে, আমার ভিডিও দেখতে পছন্দ করে, তারা অবশ্যই আমার ভিডিও দেখবেন। আর যাদের ভালো লাগে না তারা দেখবেন না, এরকম উল্টাপাল্টা এসে কমেন্ট করবেন না। আমি জানি যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা অনেক ব্যস্ততার মধ্যেই থাকে, কারণ পরিবার, তারপর এই যে ভিডিও এডিটিং করা, আপলোড করা, এটা কিন্তু চাইলে খুব সহজে বা খুব তাড়াতাড়ি হয় না, এটার পিছনে যথেষ্ট সময় দিতে লাগে। তো আমি রিকোয়েস্ট করব যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর
আপনারা যদি আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে দেখবেন, তা না হলে যাদের ভিডিও দেখলে আপনাদের ভালো লাগে অবশ্যই তাদের ভিডিও দেখে সময়টা সেই জায়গায় দেবেন। আশা করি বুঝতে পেরেছেন, কারণ আমিও যে সবার ভিডিও দেখি তা না, কারণ সময় খুব মূল্যবান। আমি ঠিক সেই জায়গায় সময় দিই যেখান থেকে আমি কিছু শিক্ষা নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এদিকে বাজারগুলো তুলে নিচ্ছি। যেহেতু আগামীকালকে বাসায় মেহমান আসবে, তো বেশ পরিমাণে মুরগি নিয়ে আসা হয়েছে। মুরগিগুলো অবশ্য ওখান থেকে কেটে নিয়ে এসেছিল, আমি বাস ভালো করে ধুয়ে নিচ্ছি। তো যেদিন মেহমান আসে সেদিনই যদি বাজার করা হয় তাহলে কিন্তু তাড়াহুড়া হয়ে যায়, যার কারণে আমি সবসময় চেষ্টা করি মাছ মুরগি এগুলো একদিন বা 2 দিন আগে নিয়ে এসে একদম রেডি করে রাখার। আচ্ছা, মুরগিগুলো ধুয়ে নিতে নিতে আমি একজনের কমেন্ট পড়ব। গত ব্লগে কমেন্ট করেছিল সাইলা সলেমান। ওনার কমেন্টটা ছিল এরকম: বাংলাদেশে এত মার্জিত ব্লগার আছে, সত্যি দেখে খুব ভালো লাগলো। প্রথমত অসংখ্য ধন্যবাদ। জেনে আমারও খুব ভালো লাগলো যে আমার ভিডিও আপনার এত বেশি ভালো লাগে। আমি জানি না আমি মার্জিত ব্লগার হতে পেরেছি কিনা, কিন্তু আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি। কারণ আপনারা যে সময় নিয়ে আমার ব্লগ দেখেন, তো আমি আমার বেস্ট একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি, বাস এই আর কি। আচ্ছা, আগে একটু ভিডিও প্রসঙ্গে কথা বলে নিই। আমি কিন্তু মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরানোর পরে লবণ, লেবুর রস আর চিকেন ফ্রাইড মশলা দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। সাইমা সলেমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সত্যি মন থেকে অনেক ভালোবাসা আর দেওয়া। আর সত্যি কথা বলতে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার নতুন নতুন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে অনেক বেশি অনুপ্রেরণা জাগায়। আর আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এজন্য মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা আর দেওয়া। তো আমি বাজারগুলো কিন্তু তুলে নিচ্ছি। তো শসা টমেটো নিয়ে এসেছে, তারপর পেঁয়াজের পাতা, পেঁয়াজ সহ ওটা নিয়ে এসেছে। আর এদিকে কিন্তু আমি বুটের ডাল ভিজিয়ে দিলাম, কারণ দুপুরের রান্নাও আমাকে করে নিতে লাগবে। অফ ক্যামেরায় আমি পেঁয়াজের পাতাটা কেটে নিয়েছি, সেটা রান্না করব। তো আমি তেলের মধ্যে জিরা ফোড়ন দিয়েছি, তারপর কাঁচামরিচ আর রসুন বাটা, হলুদ, লবণ সব কিছু দিয়ে হালকা ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজের পাতা দিয়ে দিলাম। আর পেঁয়াজের পাতার সাথে আমি একটু ঝিরি করে আলু দিয়ে দেব। গত এক ব্লগে রেজা সেলিনা 8831 আইডি থেকে কমেন্ট করে উনি বলেছিল যে পালং শাক দিয়ে যে আলুর রান্না রেসিপি শেয়ার করতে। তো আপু, আজকের ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে আমি যে পেঁয়াজের পাতা আর আলু রান্না করতেছি সেমভাবে কিন্তু পালং শাক আলু দিয়ে যে সবজি সেটা রান্না করা হয়, ওটাতে আমি পেঁয়াজ দিই। আর আজকেরটাতে পেঁয়াজ দেইনি, যেহেতু পেঁয়াজের পাতাই রান্না করতেছি এজন্য। তো এদিকে আমার রান্না হয়ে গিয়েছে। আমি চাইলে কিন্তু এটা হাতে মেখেই বসিয়ে দিতে পারতাম সেম মশলা দিয়ে, কিন্তু আমার হাত কেটে গিয়েছে দেখে আমি এটা তেলের মধ্যে দিয়েই রান্না করে নিলাম। এদিকে আমি আরেকটা তরকারি রান্না করে নিচ্ছি। ওই যে বুটের ডাল ভিজিয়েছিলাম সেটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে। আর মুরগির মাংসের গলা, গিলা, কলজি এগুলো ভালো করে কষে নেওয়ার পরে তারপর বুটের ডালটা দিলাম, সেদ্ধ বুটের ডালটা। তো আজকে আমি রান্না করতেছি সব কাঁচা মরিচ দিয়ে, কারণ শুকনো মরিচ গুঁড়ো মরিচ ছিল না। তো ভালো করে কষে নেওয়ার পরে আমি কাঁচা মরিচ দেওয়ার পরে ঢেকে দিলাম। এদিকে আমি চিকেন যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো কিন্তু হালকা ভেজে নিচ্ছি। রান্না করব আমি কালকে। যেহেতু একা হাতে রান্না করা হয় এজন্য মেহমান আসার একদিন আগে আমি ঠিক এইভাবে একটু করে কাজ আগিয়ে রাখি। এই যে চিকেন ম্যারিনেট করে তারপর ভেজে রেখে দিচ্ছি। মাছ রান্না করলে মাছ আমি ভেজে রেখে দিই। এদিকে ডিম নিয়ে এসেছিল, তো ডিমগুলো আমি ভিজিয়ে দিলাম। আর ওই যে
পেঁয়াজের পাতা রান্না করেছি, তো ওর গড়ার মধ্যে যে পেঁয়াজ ছিল সেই পেঁয়াজগুলো আমি ছিলে নিয়েছি। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এরই মধ্যে আমার বর চলে এসেছে। এখন আমার বর আমাকে হেল্প করতেছে, ও ডিমগুলো ধুয়ে দিয়েছে। একটা ডিম ভেঙে গিয়েছে, ওটা আবার আলাদা করে নিয়ে এসেছে। তো দেখলাম যে না, বাস অল্প একটু ভেঙে গিয়েছে, পুরোটাই ঠিক আছে। গত দুদিন ধরে আকাশটা একটু মেঘলা মেঘলা, সেরকম খুব একটা রদ ওঠে না। তো খেয়াল করেন আমাদের বাসার ব্যাক সাইডটা কত সুন্দর লাগছে। আচ্ছা, এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি, যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন। আর যদি ভিডিওটা একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন। ওকে, তো বিকালবেলা চলে এসেছি ছাদে, আমি, আমার বর আর বাবা। গত এক ব্লগে নাসিমা ক্রিয়েশন থেকে নাসিমা আপু কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমরা কবুতরের বাচ্চাগুলো কি করি। কবুতরের বাচ্চা আমরা কিছু করি না, ও নিজে থেকে বড় হয়ে আবার উড়ে অন্য কোথাও চলে যায় বা আমাদের বাসায়ই থাকে। তো অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আর তোমার ছাদ বাগান আমার খুব ভালো লাগে, বিশেষ করে তোমার গাছের পেঁপে, মাশাআল্লাহ। এদিকে বাজার থেকে ঠিক আমাদের ছাদের সাইজে কমলা নিয়ে এসেছে, তো কমলাটা খেয়ে দেখলাম আমাদের ছাদের গাছের কমলাই বেশি মিষ্টি। এটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, অত বেশি টেস্টি না। খাওয়ার পরে মুখের মধ্যে হালকা একটু জ্বালা পোড়া ফিল হচ্ছে এরকম। এদিকে আমি সন্ধ্যার নাস্তা রেডি করে নিচ্ছি। আমার বর নিয়ে এসেছিল নিমকি, তো আমি নিমকি বের করে নিচ্ছি, তার সঙ্গে ডিম পোস্ট করে নিয়েছি। গত ব্লগে মনি ইসলাম আপু কমেন্ট করেছিল, আপুর আসলে কোন কমেন্টটা পড়বো, কারণ আপু আমার প্রায় সব ভিডিও দেখে ফেলেছে। কারণ আপু প্রত্যেকটা ভিডিও দেখার পরে কমেন্ট করে। আপুর কমেন্টটা ছিল এরকম যে আমার ভিডিও আপুর অনেক বেশি ভালো লাগে দেখতে, আর যখন আপু আমার ভিডিও দেখে তখন আপু মনের মধ্যে শান্তি পায়। অসংখ্য ধন্যবাদ আপু, আর আমারও খুব ভালো লাগলো যে আমার ভিডিও দেখে তুমি মনের মধ্যে শান্তি পাও। ভালো থেকো আপু, নিজের প্রতি খেয়াল রেখো। রান্নাঘরে চলে এসেছি, গুঁড়ো দুধের মধ্যে একটু নর্মাল দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি, কারণ আমি বানাবো আজকে পুডিং। তো দুধ আমি অলরেডি কিন্তু রাইস কুকারে ঝাল দিতে দিয়েছি, খুব ভালোভাবে এটা ঘন করে নেব। তো গুঁড়ো দুধ দিলে আমার কাছে মনে হয় পুডিংটা বেশি ভালো হয়। এদিকে আমার বর চাল ঢেলে নেবে, গত দুদিন আগে এই চালের বস্তাগুলো নিয়ে এসে রাখা হয়েছে। আসলে আমার বর সেভাবে সময়ই পায় না, সকাল সকাল উঠে তুর্যকে নিয়ে যায় স্কুলে, কোচিংয়ে, তারপর বাবাকে সময় দেয়, তারপর নিজের তো টাইম অনুযায়ী যেতে লাগবে, তারপর আবার বাসায় এসে আমার কাজে হেল্প করে। অনেক বেশি প্রেশার পড়ে গিয়েছে আমার বরের উপরে। তো আমি দুপুরবেলা ডিমগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন সন্ধ্যার পরে ডিমগুলো তুলে নিচ্ছি, কারণ এই জায়গাটা ফাঁকা করে নেব। আচ্ছা, এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করব, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন, আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আর এ ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন, মন থেকে আপনাদের সকলের প্রতি রইল অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। খেয়াল করেছেন কে এসেছে? তুরাবি। কালকে যেহেতু মেহমান আসবে, আসলে কালকে কিন্তু বিশেষ দিন, যার কারণে তুরাবি আজকে চলে এসেছে। কালকে কি বিশেষ দিন সেটা আজকে নাই বলি, আর আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে তো বুঝতেই পারবেন। কালকে যেহেতু বিশেষ দিন, এজন্যই কিন্তু পুডিং বানিয়ে নিচ্ছি। তো সব কিছু আমি রেডি করে নিয়ে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে নেব।
গত কয়েকদিন ধরে আমিও খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি, সেভাবে রেস্ট নিতে পারি না। তো ডিম আমি এখন ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে চিনি, দুধ সব কিছু মিক্সড করে আমি কিন্তু অলরেডি ক্যারামেল তৈরি করে নিয়েছি। আজকে দুটো বাটিতে আমি পুডিং বসাবো। আমি সবসময় রাইস কুকারের মধ্যেই দুধ চাল দিয়ে দিই। আসলে আমার রাইস কুকারের বাটি দুটো, তো ওটার একটাতেই আমি দুধ চাল দিয়ে দিই। আর ক্যারামেলের কালার আমি কিন্তু দুটো বাটিতে দুরকম করেছি, একটা খুব গাঢ় করেছি আর একটা হালকা কালার করেছি। রাইস কুকারের মধ্যেই কিন্তু আমি পুডিং বসিয়ে দেব। অলরেডি পানি আমি গরম করার জন্য দিয়ে দিয়েছি। এদিকে আমি পুডিংয়ের জন্য সব কিছু রেডি করে নিচ্ছি, আর তুরাবি কিন্তু পেঁয়াজও ভেজে নিচ্ছে। আমি কিন্তু বাসায় সেরকম খুব একটা ভাজা পোড়া বানাই না, মাঝে মাঝে হয়তো বা বাহির থেকে নিয়ে এসে খাওয়া হয়। তো মেহনাজ আপু সেদিন বলতেছিল যে আপু ভাজা পোড়া কি খাওয়া যাবে তোমার? সেইভাবে ভাজা পোড়া খাওয়া যাবে না, তেলযুক্ত খাবার আমাকে অ্যাভয়েড করতে বলেছে। কিন্তু বাসায় আসলে আমি যে বানাই সবার কথা চিন্তা করেই বানাই। আমার যদিও নিষেধ, কিন্তু আর সবার তো নিষেধ না। কিন্তু আগের থেকে আমি অনেকটা পরিমাণে চিনি বা তেলযুক্ত খাবার খাওয়া কমিয়ে দিয়েছি। তো খেয়াল করেছেন আমরা সবাই কোথায় যাচ্ছি? ছাদের মধ্যে। এখন কিন্তু রাত 11:15। তো আমার ছেলে, মেয়ে আর আমার বর তিনজনে কি করতেছে? যেহেতু 12টা বাজলে আগামীকাল, আর আগামীকাল আমাদের জন্য বিশেষ দিন, যার কারণে আমরা 11:15টার দিকে ছাদে চলে এসেছি, আর সবাই মিলে ফানুস আমরা উড়িয়ে দেব। এই প্রথম বাসার ছাদ থেকে ফানুস উড়ানো হলো। এটা নিয়ে এসেছে তুরাবি। তো তুরাবির কারণে এটা আজকে সম্ভব হলো। খুব বেশিক্ষণ কিন্তু ছিল না, কিছুক্ষণের মধ্যেই নিভে গিয়েছে। তো চারিদিকে একদম অন্ধকার আর কুয়াশা কিন্তু পড়েছে। তো 12টা বেজে গিয়েছে, রাত 12টা। তো তুর্যের রুমে চলে এসেছি আমরা। তুর্য পড়তেছিল। তো খেয়াল করেন তুরাবি কি করতেছে। আজকে আমার ছেলের জন্মদিন। তো 12টার দিকে আমরা উইশ করলাম ওকে। কালকে মেহমান আসবে, তো ওটার জন্য আমি আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম। শুধু আজকে না, গত কয়েকদিন ধরে একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছিলাম। তো তুর্য তুরাবি এখন বসেছে, আমরা ওকে কি গিফট দিয়েছি সেটা খুলে নিচ্ছে। আমরা যখনই একে অপরকে গিফট দেই তখন কিন্তু আমরা আগে খেয়াল করি যে কোন জিনিসটা তার প্রয়োজন, সেই অনুযায়ী কিন্তু আমরা গিফট দিয়ে থাকি। তো যেহেতু শীতকাল, ওকে জ্যাকেট দেওয়া হয়েছে। তার সঙ্গে আমার ছেলে এখন যেহেতু ক্লাস 9-এ, গত কয়েকদিন ধরে ও বলতেছিল যে ওর একটা ভালো ক্যালকুলেটর দরকার। আর একটা ভালো ক্যালকুলেটর নিতে গেলে কিন্তু অনেক দাম। তো ওর বার্থডেতে আমরা একটা ক্যালকুলেটর দিয়েছি। তুর্যকে কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম যে বাবা কি নিবা জন্মদিনে? ও বলতেছিল না, কিন্তু পরে ওকে অনেক রিকোয়েস্ট করার পরে ওই বলেছে যে আমাকে একটা ক্যালকুলেটর দাও। আসলে বাচ্চারা বোঝে। আর আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি, এভাবেই কিন্তু গিফটের মাধ্যমে আমরা আমাদের প্রয়োজনীয় যেগুলো চাওয়া পাওয়া সব কিন্তু পূরণ করে থাকি। সকলের কাছে আমার ছেলের জন্য দোয়া কামনা করছি। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আগামী ব্লগে শেয়ার করব যে আমার ছেলে জন্মদিনে কে কে আসলো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ওকে।